আবারও মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেল যুদ্ধের আগুন। ইরান আমেরিকার যে সংঘাতকে অনেকে শেষ বলে মনে করেছিল, সেই একই সংঘাত আবার নতুন করে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। মাত্র 3 দিনের মধ্যে একের পর এক বিস্ফোরক ঘটনা ঘটেছে, যা পুরো বিশ্বকে আবারও আতঙ্কে ফেলে দিয়েছে। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের 13টি ভিন্ন ভিন্ন জায়গায় আঘাত হেনেছে। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও মধ্যপ্রাচ্য আমেরিকার 8টি সামরিক ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। যদি এই তথ্য সত্য হয়, তাহলে এটা শুধু উত্তেজনা নয়, এটা সরাসরি যুদ্ধ পরিস্থিতির দিকে ফিরে যাওয়া। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে গোপন সমঝোতা বা মো নিয়ে এতদিন আলোচনা চলছিল, যেখানে বলা হয়েছিল সংঘাত কমবে, আলোচনার পথ খুলবে, সেটা কি সত্যি ভেঙে গেছে, নাকি এটা শুধু একটি বড় কৌশল যেখানে শান্তির নামে চলছে নতুন ধরনের যুদ্ধনীতি? আর এই পুরো উত্তেজনার কেন্দ্রে আবারও উঠে এসেছে সেই পুরনো নাম, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি প্রবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রুট নিয়ে কি এবার শুরু হলো নতুন শক্তির লড়াই, যেটা শুধু দুই দেশের যুদ্ধ নয়, পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো আসলে কি ঘটছে মাঠে, কি ঘটছে কূটনীতিতে, আর কেন হঠাৎ করে পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাজনীতিতে ছলের অভাব কখনোই থাকে না। একদিকে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে একটি মো স্বাক্ষর করছেন, ঠিক তখনই হঠাৎ করে হরমুজ প্রণালীকে ঘিরে একটি বড় সিদ্ধান্ত সামনে আসে, যেখানে দাবি করা হচ্ছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি কালত ইরান এবং ওমানের কৌশলগত নিয়ন্ত্রণের মধ্যে চলে গেছে। এমনকি কিছু রিপোর্ট অনুযায়ী আরো বলা হচ্ছে এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালীকে ইরানের সার্বভৌম প্রভাবধীন এলাকা হিসেবেও এক ধরনের স্বীকৃতি দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিয়ম এখন আর এককভাবে কোনো একটি দেশ ঠিক করবে না, বরং ইরান, ওমান এবং পারস্য উপসাগরের অন্যান্য দেশগুলো মিলে যৌথভাবে সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়, কারণ 17ই জুন যখন এই চুক্তিতে স্বাক্ষর হচ্ছিল, ঠিক সেই সময় আরেকটি আলাদা ঘটনা ঘটেছে বলে দাবি উঠছে। জাতিসংঘের অধীনস্থ আইএমও ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনকে নাকি চাপ দেওয়া হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট তৈরি করার বিষয়ে। আর এখানেই শুরু হয় আসল টানাপোড়েন, কারণ একদিকে চুক্তি বলছে হরমুজ এখন ইরানের কৌশলগত নিয়ন্ত্রণ কূটনৈতিকভাবে স্বীকৃত, অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো আবার নতুন রুট এবং নতুন নিয়ম তৈরি করার দিকে এগিয়ে যাচ্ছে। এই দ্বৈত অবস্থান থেকে অনেক বিশ্লেষক বলছেন এটা কোনো সাধারণ শান্তি চুক্তি নয়, বরং এটা একটি পাওয়ার স্ট্রাগল, যেখানে প্রতিটি পক্ষ নিজের অবস্থান শক্ত করার জন্য কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি সত্যি হরমুজ ইরানের নিয়ন্ত্রণে চলে গিয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র কি সেটা মেনে নিতে প্রস্তুত, নাকি তারা এখনো মনে করছে এই সমুদ্র পথে তাদের প্রভাব হারানো মানে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য একেবারে বদলে যাওয়া। এখান থেকে পরিস্থিতি আরো জটিল হতে শুরু করে। তাই ইরানের কাছ থেকে যে কোনো মূল্যে হরমুজ প্রণালী কেড়ে নেওয়ার সব ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর সেই কারণেই বলা হচ্ছে জাতিসংঘের এই আইএমও কে ব্যবহার করে তিনি বাঁকা পথে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। প্রশ্ন হলো তিনি ঠিক কি কি পদক্ষেপ নিয়েছেন, যে পদক্ষেপগুলো নতুন করে এই উত্তেজনা তৈরি করছে এবং অনেকের মতে যা যুদ্ধ পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন G7 বৈঠকে ফ্রান্স উপস্থিত ছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। সেখানে ম্যাক্রনকে পাশে বসিয়ে তিনি ইরানের সঙ্গে একটি মতে স্বাক্ষর করেন। তারপর 23 জুন আমরা দেখতে পাচ্ছি আইএমও অ্যানাউন্স টু নিউ রোডস টু এভিকেট স্ট্যান্ডার্ড শিপস ইন দি স্টেট অফ হরমুজ। 23 তারিখে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে এই আইএমও, জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ সংস্থা, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্বের সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের নিয়ম কানুন নির্ধারণকারী সংস্থা, আইএমও হঠাৎ করেই একটি বড় সিদ্ধান্ত নেয়। হরমুজ প্রণালী দিয়ে এতদিন ধরে যে জাহাজগুলো আটকে ছিল, সেগুলো কিভাবে বের হবে।
কিভাবে চলাচল করবে সে বিষয়ে একটি নতুন নীতি নির্ধারণ করা হয় এবং এর পাশাপাশি ঘোষণা করা হয় দুটি নতুন শিপিং রুট। কিন্তু এখানেই শুরু হয় আসল বিতর্ক, কারণ ইতিমধ্যে দাবি করা হয় আমেরিকা এবং ইরানের মধ্যে যে স্বাক্ষর হয়েছে তার 5 নম্বর ক্লোজে স্পষ্টভাবে উল্লেখ আছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সমস্ত নিয়ম কানুন ইরান এবং ওমান যৌথভাবে নির্ধারণ করবে। তাহলে প্রশ্ন হলো, যেখানে নিয়ম নির্ধারণের দায়িত্ব দুই দেশের হাতে থাকার কথা, সেখানে হঠাৎ করে আইএমও কেন নতুন রুট ঘোষণা করলো? এটা কি শুধু একটি টেকনিক্যাল সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ভূ রাজনৈতিক ইঙ্গিত? 23শে জুন হঠাৎ করে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় আর বলা হয় এই নতুন রুট ব্যবহার করে এতদিন ধরে আটকে থাকা জাহাজগুলো ধীরে ধীরে আবার সাগরের দিকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু বাস্তবে কি ঘটছে? 25শে জুন একটি বড় ঘটনা সামনে আসে। একটি সিঙ্গাপুরিয়ান ফ্ল্যাগের জাহাজ, যেটি আসলে তাইওয়ানের অপারেটেড শিপ নাম ছিল ইভার লাভলি, এই জাহাজটি চেষ্টা করে ইরানের অনুমতি ছাড়াই হরমুজ প্রণালী পার হতে। কিন্তু এখানে ঘটে বড় একটি টার্নিং পয়েন্ট, কারণ এই সময় জাহাজটি ইরানের কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগই করেনি। ফলাফল যা হয় তা ছিল আরো বিস্ময়কর। ইরান সরাসরি ড্রোন ব্যবহার করে ওই জাহাজটিকে আক্রমণ করে এবং এরপর ইরান একটি স্পষ্ট বার্তা দেয়, ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ পার হতে পারবে না, তাতে আইএমও যা খুশি বলুক। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই খেলা ইরান ধীরে ধীরে বুঝে ফেলেছে। ইরানের মতে এটা এক ধরনের হাড়ি কৌশল। একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন আইন করে সই করেছে যে হরমুজ প্রণালী ইরানের অধীনে থাকবে, অন্যদিকে আইএমও নতুন রোড খুলে দিচ্ছে। এই দ্বৈত পরিস্থিতিকে ইরান কোনোভাবেই সহজভাবে নিচ্ছে না। কিন্তু এখানে আসল টার্নিং পয়েন্ট আমরা দেখলাম 26 তারিখ রাতে ইউএস টার্গেট করে ইরানিয়ান ড্রোন এবং মিসাইল সাইডে আক্রমণ চালায়। হরমুজ প্রণালীর নিকটবর্তী সিরিক নামের একটি এলাকায় রাডার স্টেশন এবং আরো দুটি ড্রোন ও মিসাইল সেন্টারে আক্রমণ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এটা কেন হলো? 25 তারিখে ইরান যখন ওই এভার লাভলি জাহাজে আক্রমণ করে, তখনই শুরু হয় প্রতিশোধের পালা। 26 তারিখের রাতে আমেরিকা দাবি করে এটা ছিল ইরানের সেই আক্রমণের সরাসরি জবাব। কিন্তু পরিস্থিতি এখানে থেমে থাকেনি। পরের দিন অর্থাৎ 27 তারিখে দেখা যায় নতুন পাল্টা প্রতিক্রিয়া। ইরান রিটেলিয়েটেড অন ইউএস নেভাল বেস ইন বাহরাইন। 26 তারিখে আক্রমণের পর ইরান এবার সরাসরি বদলা নিতে শুরু করে। 27 তারিখে বাহরাইনে যে ফিফথ ফ্লিট নেভাল বেস রয়েছে সেই এলাকায় আক্রমণ চালানো হয়। কিন্তু এখানে আরেকটি বড় ঘটনা সামনে আসে। 27 তারিখ বিকেল বেলায় পানামার একটি জাহাজ নাম কিকো সেই একই কাজ করেছে যা আগে করেছিল সিঙ্গাপুরিয়ান পতাকাবাহী জাহাজ ইভার লাভলি। অর্থাৎ ইরানের অনুমতি না নিয়ে আইএমও দেখানো রুট ব্যবহার করে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে জাহাজটি। আর ঠিক তখনই ঘটে যায় চূড়ান্ত ঘটনা, যা হবার তাই হয়। ইরান সরাসরি ওই জাহাজের উপর ড্রোন হামলা চালায় এবং এখান থেকে আবার নতুন প্রশ্ন উঠে যায়, এই সংঘর্ষকে কি কেবল জাহাজকে ঘিরে, নাকি এর পেছনে চলছে আরো বড় কোনো শক্তির খেলা? সে কথা আমরা গতকাল সংবাদ পরিবেশনের শেষে দিকে জানিয়েছিলাম আপনাদেরকে যে ইরান আজ কিছুক্ষণ আগে একটি জাহাজের উপর ড্রোন হামলা চালায় আর এখন থেকে পরিস্থিতি আরো দ্রুত বদলাতে শুরু করে। এই ড্রোন হামলার পরে আজ মধ্যরাত অর্থাৎ গতকাল রাত 28শে তারিখের মধ্যরাতে আমেরিকা আবারও ইরানের উপর বড় ধরনের বোমা হামলা চালায়। ইউএস স্ট্রাইক টার্গেট করে ইরানিয়ান মিলিটারি সাইটগুলোকে। হরমুজ প্রণালীর কাছাকাছি ট্যাঙ্কার ঘটনার পরই এই অভিযান চালানো হয়। কিন্তু প্রশ্ন হলো, আসলে টার্গেট কি ছিল এই আক্রমণের? আমরা দেখছি ইরানের মোট 10টি সামরিক কেন্দ্রের উপর একযোগে হামলা চালানো হয়। এর মধ্যে ছিল টেলিকমিউনিকেশন টাওয়ার, মিলিটারি টাওয়ার এবং কৌশলগত রাডার সিস্টেম। সবগুলি মূলত হরমুজ এলাকার মধ্যে অবস্থিত ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কোস্টাল রাডার সিস্টেম, যেটি হরমুজ প্রণালীর কাছে স্থাপন করা একটি গুরুত্বপূর্ণ নজরদারি কেন্দ্র। এই রাডারের মাধ্যমে ইরান নজরদারি করত এই সমুদ্রপথ দিয়ে কোন জাহাজ যাচ্ছে, কোথায় অবস্থান করছে। আর সেই রাডার নেটওয়ার্কই এবার টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট, এই রাডারগুলো ধ্বংস করে দিলে ইরানের নজরদারি ক্ষমতা দুর্বল হয়ে যাবে এবং ধীরে ধীরে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণও প্রভাবিত হবে।
কিন্তু এখানে আসছে সবচেয়ে বড় প্রশ্ন, শুধু কি এটা প্রতিরক্ষা অভিযান, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কৌশলগত চাপ প্রয়োগ? অনেক বিশ্লেষকের মতে এই আক্রমণ শুধু সামরিক নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী পাওয়ার প্রেসার স্ট্র্যাটেজি। আর এখান থেকে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে, কারণ হরমুজ প্রণালী এখন শুধু একটি সমুদ্র পথ নয়, এটা পরিণত হয়েছে ভূ রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দুতে। অতীতে দেখা গেছে 39 দিন ধরে টানা বোমা হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল, কিন্তু সেই আক্রমণেও শেষ পর্যন্ত কোনো স্থায়ী ফল পাওয়া যায়নি। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত মনে হলেও বাস্তবে চাপ কমেনি। তারপর দীর্ঘ সময় ধরে 100 দিনেরও বেশি সময় পেরিয়ে গেলেও আমেরিকা হরমুজ প্রণালীর কাছাকাছি কারো কোনো স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। কিন্তু এখানেই নতুন মোড় আসে। এরই মধ্যে আবার একই ধরনের কৌশলগত পদক্ষেপ নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ডিফেন্স ব্যাটারি এবং ড্রোন ওয়্যারহাউস টার্গেট করে নতুন করে হামলা চালানো হয়। এমনকি গতকাল রাতেও একটি ড্রোন স্টোরেজ সাইটে আঘাত হানা হয়। কিন্তু এই আক্রমণের পরে শুরু হয় আসল পাল্টা ধাক্কা। এখন প্রশ্ন হলো, এর জবাবে ইরান কি করলো? আজ সকাল থেকে কুয়েত এবং বাহরাইনের একাধিক এলাকায় হঠাৎ করে সাইরেন বেজে ওঠে, কারণ ইরান আগেই জানিয়ে দিয়েছিল এই আক্রমণের ভয়াবহ প্রতিশোধ তারা নেবে। আর ঠিক সেই আশঙ্কায় বাস্তবে রূপ নেয়। কুয়েত এবং বাহরাইন থাকা বিভিন্ন মার্কিন গাড়িতে সতর্কতা জারি হয়। একটার পর একটা গাড়িতে সাইরেন বাজতে শুরু করে। এরপরেই পরিস্থিতি আরো দ্রুত বদলাতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা। ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, উই উইল টেস্ট হেল, অর্থাৎ তাদেরকে নরকের স্বাদ অনুভব করানো হবে। আর এই বক্তব্য আসে সরাসরি আইআরজিসি এর পক্ষ থেকেই। এরপর বলা হয় ইরান মোট 8টি মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। যার মধ্যে সবচেয়ে আলোচিত হলো বাহরাইনে অবস্থিত ইউএস-5 ফ্লিট নেভাল বেস। দাবি অনুযায়ী এই ঘাঁটির বড় একটি অংশ ইতিমধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি কিছু অংশ কার্যত অচল হয়ে পড়েছে বলে দাবি করা হয়। কিন্তু এখানেই শেষ নয়। কুয়েতের আলী আল সালেম এয়ারবেসেও একাধিক স্থানে আক্রমণের খবর আসে এবং ক্যাম্প বুয়েরিং নামে পরিচিত একটি ঘাঁটি, যা আগে থেকে গুরুত্বপূর্ণ ছিল, সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই আক্রমণের মাধ্যমে কি সত্যি আমেরিকার সামরিক উপস্থিতি দুর্বল হচ্ছে, নাকি এটি শুধু একটি বড় উত্তেজনার নতুন অধ্যায়? বাহরাইনের একটি রেসিডেন্সিয়াল ব্লকেও আঘাতের খবর পাওয়া যায়, যেখানে অভিযোগ ছিল সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল। আর এখানে পরিস্থিতি আরো জটিল হয়ে যায়, কারণ স্থানীয় কর্তৃপক্ষ পরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে নেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন সামনে এসেছে, 17 জুনের যে মোট স্বাক্ষর হয়েছিল সেটি কি এখন কার্যকর আছে, নাকি বাস্তব পরিস্থিতি সেটিকে ধীরে ধীরে অকার্যকর করে দিচ্ছে? ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এই আক্রমণ আসলে চুক্তির লঙ্ঘন, কারণ ওই চুক্তির মূল শর্ত ছিল কোনো পক্ষই একে অপরকে আক্রমণ করবে না। কিন্তু বাস্তবতা হলো আক্রমণ এবং পাল্টা আক্রমণ এখন প্রতিদিনের ঘটনা হয়ে গেছে। এর মধ্যে ইরানের ভেতরে নতুন চাপ তৈরি হয়েছে। একাংশ জনগণ এবং কট্টরপন্থীরা দাবি করছে চুক্তি বাতিল করে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করা উচিত। কিন্তু সরকারের অবস্থান এখন সতর্ক, কারণ এখন পর্যন্ত মোহ ভাঙ্গার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বরং উল্টো দিকে দেখা যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ একদিকে যুদ্ধের চাপ, অন্যদিকে কূটনীতির দরজা এখনো খোলা। ইতিমধ্যে খবর আসছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বর্তমানে বাগদাদে অবস্থান করছেন। সেখানে তিনি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং যৌথ সংবাদ সম্মেলন করেছেন। এই আলোচনার কেন্দ্র ছিল একটাই বিষয়, হরমুজ প্রণালী ভবিষ্যতে কিভাবে পরিচালিত হবে। শুধু তাই নয়, আরো জানা যাচ্ছে তিনি ইতিমধ্যে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলাদা বৈঠক করেছেন। এই আলোচনায় উঠে এসেছে একটি প্রাথমিক ফ্রেমওয়ার্ক, যেখানে হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ওমান যৌথ সহযোগিতার ভিত্তিতে একটি নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার কথা বলা হচ্ছে। এখন আর শুধু একটি দেশের নয়,
পুরো সমীকরণ ধীরে ধীরে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের অংশগ্রহণে। তাই এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, তাহলে কি ইরান আমেরিকার মধ্যে স্বাক্ষরিত সেই মোহ এখন ভেঙে যাচ্ছে? বিশ্লেষকদের একাংশ বলছেন এখনই তেমন সিদ্ধান্ত পৌঁছানো ঠিক হবে না, কারণ আমরা আগেই দেখেছি যুদ্ধবিরতি ঘোষণা থাকা সত্ত্বেও দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে সীমিত আক্রমণ চালিয়েছে। তবুও রাজনৈতিক ভাষায় সেটিকে চুক্তি ভেঙে গেছে বলে বলা যায় না। ঠিক সেই একই অবস্থানে এখন দেখা যাচ্ছে চুক্তি আছে কিন্তু আস্থা নেই, আর আস্থা না থাকলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ডোনাল্ড ট্রাম্প কেন এই মুহূর্তে এত আক্রমণাত্মক অবস্থানে যাচ্ছেন? কৃষকরা মূলত তিনটি কারণ সামনে আনছেন। প্রথমত, জেনেভা আলোচনায় নিজেদের প্রভাব ধরে রাখা। আগামী 60 দিনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই টেবিলে শক্ত অবস্থান পেতে চাপ তৈরি করার লক্ষ্য। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী নিয়ে কৌশলগত দ্বন্দ্ব। আমেরিকা এখনো পুরোপুরি মেনে নিতে পারছে না যে এই গুরুত্বপূর্ণ জলপথে ইরানের প্রভাব এতটা শক্তিশালী হয়ে উঠেছে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক সমীকরণ, ইসরায়েল লেবানন চুক্তি, হিজবুল্লাহ ইস্যু এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য, সবকিছু মিলিয়ে ইরানকে চাপের মধ্যে রাখা এখন ওয়াশিংটনের কৌশল বলে মনে করছেন অনেকে। আর এ কারণে পরিস্থিতি প্রতিদিন আরো জটিল হয়ে উঠছে, কারণ এখানে শুধু যুদ্ধ নয়, চলছে ক্ষমতা, প্রভাব আর সমুদ্রপথ নিয়ন্ত্রণের লড়াই। আজকের বিশ্লেষণ এখানে শেষ, কিন্তু গল্পটা শেষ হয়নি, কারণ এই পুরো পরিস্থিতি এখনো চলছে আর প্রতিদিন নতুন মোড় নিচ্ছে। আপনি যদি এমন আপডেট জিওপলিটিক্যাল বিশ্লেষণ নিয়মিত দেখতে চান, তাহলে ভিডিওটা এখানেই রেখে দেবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন অন করুন, কারণ পরের আপডেটটা হতে পারে আগেরটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে শুধু লাইক না, একজন সচেতন দর্শক হিসাবে শেয়ার করুন, যাতে অন্যরাও বিষয়টি বুঝতে পারে। আমি আবারও আসবো পরে ব্রেকিং আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন টুডে নিউজ বাংলায়।